2 দিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছো, আমি তোমাকে 1 মাসের টাকা দিয়ে দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি কিছু মনে না করলে আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না তোমার কোনো অপরাধ নেই, এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই, তখন যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মতো পড়াতে পারছি না, তখন না হয় বাদ দিয়েন, আমার আপত্তি থাকবে না। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না, শুধু ভালো পড়লেই তো হবে না, দেখতে শুনতেও ভালো হতে হয়। তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায়। আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, টিউশনি করাতে হলে যে ফর্সা ভালো চেয়ারের অধিকারী হতে হয় তা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার এক অনুষ্ঠানের জন্য ভালো উপস্থাপনার জন্য একজন ভালো উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করেছি। স্যার আমার ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল, তোমার মতো কাওয়া কাক যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই কয়জনও পালাবে। স্যারের এই কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে কাওয়া বাশার পিয়াস হয়ে গেছিল। তখন আর কেউ আমার আবুল বাশার পিয়াস নামে চিনত না, সবাই চিনত কাওয়া পিয়াস নামে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশে বসেছিল সুন্দরী এক মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাব তখন পাশের মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরলো। বাস কিছু দূর যাওয়ার পরে মেয়েটা কন্ট্রাক্টরকে ডেকে বলল, আমার এই সিটটা পাল্টে দিন, আমি অন্য কোথাও বসবো। বাসের কন্ট্রাক্টর আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো, তারপর মেয়েটাকে বলল, আপা এই লোকটাকে আপনার সাথে অসভ্যতামি করেছে, যদি কোনো রকমের কিছু করে থাকে তাহলে বলেন, আমি এই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ট্রাক্টরের মুখে এমন কথা শোনার পর বাসের সকল যাত্রী আমার উপর ক্ষেপে উঠলো। একজন লোক চিৎকার দিয়ে বলল, অবশ্যই নোংরামি করেছে, তা না হলে আপা সিট ছেড়ে উঠতে যাবে কেন? এক ভদ্র মহিলা মুখ বাঁকিয়ে বলল, চেহারা দেখলে বোঝা যায় বদমাইশ লোক। এমন একটা অবস্থায় পড়েছিলাম যে বাসের সবাই মিলে আমাকে মারতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো, আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি? মেয়েটা তখন মাথা নিচু করে বলল, না। আমি তখন বাসের যাত্রীদেরকে বললাম, ভাই আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ আমি দেখতে কালো। আপনাদের মতো সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো চামড়ার মানুষের গা থেকে গন্ধ বের হয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত কালো মানুষই খারাপ হয়। কিছুদিন পরে আমি নিউ মার্কেট এসেছিলাম কিছু শপিং করতে। এমন সময় আমার রুমমেট রাকিব আমাকে ফোন দিয়ে বলল, মেসে আসার সময় আমার জন্য একটা ফেয়ার এন্ড হ্যান্ডসাম নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দিব। রাকিবের কথা মতো কসমেটিকের দোকানে গিয়ে ক্রিমের দোকানের ছেলেটা আমাকে দেখে মুস্কি হাসলো। তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল, শুধু শুধু টাকাগুলো জলে ফেলবেন, আপনার যে কালার, আপনাকে যদি 3 দিন 3 রাত হুইল পাউডারের পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের বিন্দুমাত্র পরিবর্তন হবে না। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল সজল ওর কালে একটা থাপ্পড় মারি, কিন্তু ওরই বা কি দোষ? দোষ তো আমার মা বাবার, কারণ ওনারা তো আমার জন্ম দিয়েছে। দোকান থেকে বের হয়ে মাকে ফোন দিলাম। মা ফোন রিসিভ করাতেই মাকে বললাম, মা শুনেছি বাবা মা যদি কোনো পাপ করে তাহলে তার দায়ভার ছেলে মেয়ের উপর এসে পড়ে। তোমরা কি এমন পাপ করেছিলে যার ফল স্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে জন্ম নিল? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস? তুই কালো তা কি হয়েছে, তুই আমার কাছে সোনার টুকরা ছেলে। মা কেঁদে দিয়েছিল বলে আমি হাসানোর জন্য বললাম, দেখলে মা তুমি আমায় তেমন ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা না বলে হীরার টুকরা বলতা। মা তখন হেসে দিল আর হাসতে হাসতে বলল, তুই আমার কোহিনূর হীরার টুকরো ছেলে। আমি কালো বলে সবাই আমাকে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া সবসময় আমার সাথে ছিল, আর সেজন্য আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর বাবা মা আমার উপর অত্যাচার শুরু করলো একটা বিয়ে করার জন্য। আমিও বিয়ে করবো বলে রাজি হয়েছি, তবে একটা শর্ত দিয়েছি, বিয়ে করলে আমি কোনো কালো মেয়েকে বিয়ে করব। আজ মেয়ে দেখতে যাব, মাকে ডেকে বললাম, মা মেয়ে কালো তো? মা বলল, আমি মেয়েকে এর আগেই দেখেছি, মেয়ের গায়ের রং কালোই, কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো কিছুটা সুন্দরী হতে পারে, তবে চিন্তা করিস না, মুখ ধোয়ার পর আবার সে কালো হয়ে যাবে। আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর মেয়ে আসলো। মেয়েকে দেখে আমি কয়েক মিনিটের জন্য হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকালাম, মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে হালকা একটু কাজল আছে। মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে নিয়ে বললাম, মা তুমি না বলেছিলে মেয়ে কালো? এই মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী, শুধু সুন্দরী না ভয়ঙ্কর রকমের সুন্দরী। আমি তোমায় আগে বলেছিলাম আমি নিজে যেমন আমি ঠিক তেমন মেয়ে বিয়ে করব। আমার কথা শুনে মা বলল, আরে মেয়ে সুন্দর না, মেকআপ করেছে তাই হয়তো একটু সুন্দর লাগছে। আমি মায়ের হাত ধরে বললাম, কেন শুধু শুধু মিথ্যা বলছো মা? মেয়ে কোনো মেকআপ করেনি, এত সুন্দর একটা মেয়ে, ও চাইবে হয়তো ওর সাজবেন অনেক সুন্দর হয়। আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে, আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না, বান্ধবীদের সাথে পরিচয় করে দিতে লজ্জা পাবে, একসাথে ঘুরতে লজ্জা পাবে। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, তুই কালো হয়েছিস তো কি হয়েছে, তাই বলে কি একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, না পারি না মা, একটা সুন্দরী মেয়ে কখনো একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। যদি কখনো করতে রাজি হয় তাহলে ভেবে নিবে সে তার বাবা মার চাপে বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো কালো ছেলেটার খুব ভালো ক্যারিয়ার আছে তাই রাজি হয়েছে। দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় একটা অচেনা নম্বর থেকে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল,
হ্যালো, আমাকে চিনতে পারছেন? আমি সেই মেয়ে যাকে আপনারা কাল দেখতে এসেছিলেন। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ ফোন দিলেন যে? মেয়েটি তখন বলল, আমি আপনার অফিসের নিচে, দয়া করে একটু আসবেন, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটা বসে আছি। রেস্টুরেন্টে অনেকেই আমাদের হা করে দেখছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও বসতে, কিন্তু মেয়েটি জোর করে এখানে নিয়ে আসলো। কফির মগে মেয়েটি চুমুক দিতে দিতে আমাকে বলল, সত্যি বলতে আপনাকে প্রথম দেখাতে আমার ভালো লাগেনি, কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন, আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম। তারপর থেকেই আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। 1 মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায়, তা আমার সাথে না ঘটলে হয়তো আমি কখনোই বিশ্বাসই করতাম না। আমি মাথা নিচু করে বললাম, তার মানে আপনি আমাকে করুণা করছেন? মেয়েটি কফির মগ রেখে আমার হাত ধরে বলল, আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দিব। ডাক্তারের চেম্বার সামনে বসে আছি, এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী ও তার মা বের হচ্ছে। আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আন্টি, আমি আপনার মেয়েকে 2 দিন পড়িয়েছিলাম, কিন্তু 3 দিনের মাথায় আপনি আমাকে বের করে দিয়েছিলেন। আন্টি তখন বলল, হ্যাঁ চিনতে পেরেছি। এমন সময় রুম থেকে আমার স্ত্রী এসে বলল, সরি, আজ রুগীর অনেক চাপ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না? আমি তখন আন্টিকে বললাম, আন্টি ইনি আমার স্ত্রী। আর আমার স্ত্রীকে বললাম, ও হলো আমার ছাত্রী, আর ইনি হচ্ছে ছাত্রীর মা। ও এক সময় আমার ছাত্রী ছিল। আমার স্ত্রী তখন মুচকে এসে বলল, হ্যাঁ জানি, আমি ওর ট্রিটমেন্ট করছি। আন্টি আর ছাত্রী আমার দিকে হা করে তাকিয়ে রইলো। আমি হেঁটে যেতে যেতে আমার স্ত্রীকে বললাম, আমার ছাত্রীর কি হয়েছে? আমার স্ত্রী বলল, এক টিচারের সাথে শারীরিক সম্পর্ক ছিল, পরে প্রেগনেন্ট হয়ে যায়, কোন ক্লিনিকে যেন অ্যাবর্শন করিয়েছে, এখন বিয়ের পর বাচ্চা হচ্ছে না। আমার স্ত্রী তখন হঠাৎ দাঁড়িয়ে বলল, ওই টিচারটা আবার কোনোভাবে তুমি না তো? আমি তখন রেগে গিয়ে বললাম, আমি কেন হতে যাব? আমি কালো বলেই তো আমাকে 3 দিনের দিন বের করে দিয়েছিল। আমার কথা শুনে আমার স্ত্রী হাসতে হাসতে বলল, নীল শার্টে তোমার খুব সুন্দর লাগছে। আমি তখন মাথা নিচু করে বললাম, কাওয়ার মতো লাগছে। আমার কথা শুনে আমার স্ত্রী হাত ছেড়ে দিয়ে বলল, যে ছেলে নিজে নিজেকে সম্মান করে না, তাকে মানুষ কিভাবে সম্মান করবে? আমার স্ত্রী রাগ করে একাই হাঁটছে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মাঝে কালোকে বাদে সাদাকে অসম্পূর্ণ লাগে। ভিডিওর ভিতরে থাকা কথাগুলো অনেক শিক্ষণীয় এবং সুন্দর। যদি কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।